মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব, দুর্ভিক্ষ প্রভৃতি নিয়ে আমাদের রাজনীতির ইতিহাস বেশ দীর্ঘ ও বেদনাদায়ক। সেই ব্রিটিশ আমল থেকে এদেশের মানুষ এসব দেখে আসছে। বারবার প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত হয়েছে। কতবার কতভাবে যে তাদের জীবনের স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে গেছে তার কোনো হিসাব নেই। কেবলই ভাগ্যকে দোষ দিয়ে বেঁচে থাকার এই চেষ্টা। কিন্তু একথা তারা জানে না যে মানবসৃষ্ট বিপর্যয়ও এই বাংলায় লাখ লাখ মানুষ অকালে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট সংকট ছাড়াও শাসকদের বেপরোয়া লুণ্ঠনের ফলেও দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে বারবার। হয়তো বর্তমান যুগে বিশ্বব্যাপী সহজলভ্য সাপ্লাই লাইনের কারণে দুর্ভিক্ষের সম্ভাবনা খুব কম, কিন্তু সীমাহীন লুটপাট ও শাসকদের সহযোগিতায় গঠিত ব্যবসায়িক সিন্ডিকেট দ্রব্যমূল্য বৃদ্ধি করে পরিস্থিতি নাজুক করে দিতে পারে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এটা আমরা বারবার দেখেছি। এই ধরনের পরিস্থিতিতে শাসকেরা শুধু রাষ্ট্রীয় কোষাগার নয়, সিন্ডিকেটের মাধ্যমে একজন ভিক্ষুকের পকেট থেকেও টাকা খসিয়ে নেয়। আমাদের জানা ইতিহাস অনুযায়ী এই অঞ্চলের মানুষ তিনটা ভয়াবহ দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেছে। মানবসৃষ্ট এসব দুর্ভিক্ষ যে বেদনাদায়ক ইতিহাস রেখে গেছে তা কখনো ভুলে যাওয়ার নয়। এসব দুর্ভিক্ষের মূল কারণ ছিল বেপরোয়া লুণ্ঠন। ছোটবেলায় আমরা মুরব্বীদের কাছে শুনেছি ৭৬-এর মন্বন্তরের কথা, শুনেছি ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষের কাহিনী। সবশেষে আমরা নিজেরা দেখেছি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সেই নিদারুণ দৃশ্য। বাংলায় মোগল সুবেদার শায়েস্তা খান আমলে টাকায় ৮ মণ ধান পাওয়ার মতো সমৃদ্ধ অর্থনীতির কথা শুনে আমরা যখন চমকিত হই, তখন ব্রিটিশ শাসনের শুরু ও শেষের দিকের দুর্ভিক্ষে লাখ লাখ মানুষের মৃত্যুবরণের ইতিহাস আমাদের মনোজগতে সৃষ্টি করে নিদারুণ কষ্ট ও বেদনা। আর ১৯৭৪ সালের দুর্ভিক্ষ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে দুঃশাসন ও লুণ্ঠনের রাজনীতি মানবজাতিকে বিপর্যস্ত করে দিতে পারে। ব্রিটিশদের আগমনে বাংলার হিন্দু বণিকেরা সামাজিক পরিচয় বাবু শ্রেণীতে পরিণত হলেও মাত্র ১২ বছরের মাথায় ব্রিটিশ কোম্পানি শাসন যে দুর্ভিক্ষ উপহার দেয় তাতে মারা গিয়েছিল ১ কোটি মানুষ। এই দুর্ভিক্ষের সময়কাল ছিল ১৯৬৯ থেকে ৭০ সাল, বাংলা ১৯৭৬ সাল। তাই এই বাংলা বছর অনুযায়ী এ সময়কে ৭৬-এর মন্বন্তর বলা হয়। ব্রিটিশ শাসনের শেষ অধ্যায় ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের কথা তো আমাদের বাবা চাচাদের মুখে বহুবার শুনেছি। এই দুর্ভিক্ষে ৩০ লাখ আদম সন্তান প্রাণ হারিয়েছিল। এর ৩০ বছর পর ১৯৭৪ সালের সদ্য স্বাধীন দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাতে ১৫ লাখ কিংবা তার চেয়েও বেশি মানুষ না খেয়ে মারা যায়। যদিও সরকারি হিসেবে উল্লেখ করা হয়েছিল মাত্র ২৭,০০০ মৃত্যুর খবর। এখানে উল্লেখ করতে হয় ৬৫ সালের ১৭ দিনের পাক ভারত যুদ্ধের সময়, এমনকি ৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের ৯ মাসেও দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি। অথচ স্বাধীনতার পর ১ বছরের মধ্যে দ্রব্যমূল্য আকাশছোঁয়া হয়ে যায়। সেই সঙ্গে কমে যায় মানুষের ক্রয় ক্ষমতা। ৭৪-এর ওই দুর্ভিক্ষের মূল কারণ ছিল পৃথিবীর নানা দেশ থেকে আসা শত শত কোটি টাকার ত্রাণ সামগ্রী লুটপাট ও ভারতে পাচারের ফলাফল। ঠিক ব্রিটিশ সহযোগিতায় ফুলে ফেপে ওঠা বাবু শ্রেণীর মতোই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতারাতি ফুলে ফেপে উঠেছিল সেই লুণ্ঠনের মাধ্যমে। ধারণা করা হয় বিদেশ থেকে যে পরিমাণ ত্রাণ সাহায্য এসেছিল তা যদি ভারতে পাচার না হতো তাহলে এদেশের মানুষ সোনার বাংলায় শ্মশান কেন আওয়ামী লীগের সেই পোস্টারের বাস্তবতা দেখতে পেত। ৭০ সালে সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ ওই পোস্টার সারা দেশের দেয়ালে দেয়ালে সাটিয়ে দিয়েছিল। এটা ছিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। ওই পোস্টারে উল্লেখ করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ২৫ টাকা মণ চাল, ১৫ টাকা মণ আটা ও ২ টাকা ৫০ পয়সা সের দরে সরিষার তেল খাওয়াবে। স্বর্ণের ভরি নির্ধারণ করবে ১৩৫ টাকায়। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বেপরোয়া লুটপাটের কারণে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। এখানে উল্লেখ করা যায় ৭২ সালের প্রায় মাঝামাঝি পর্যন্ত ঢাকা শহরের গড়পড়তা মধ্যবিত্তের দৈনিক বাজারের বাজেট ছিল ১ থেকে ১.৫ টাকা। ধনীদের কথা আলাদা, দুর্ভিক্ষ তাদের স্পর্শ করে না। যাই হোক, এখনকার মতো তখন ঘরে ঘরে ফ্রিজ ছিল না, তাই প্রতিদিন সকালে প্রথম কাজ ছিল বাজার করা। বলা যায় ৭২ সালের মাঝামাঝি পর্যন্ত ঢাকায় বাজার মূল্য খুব কম ছিল। শীতের মৌসুমে শিম, বেগুন ইত্যাদি তরিতরকারির মূল্য ২ পয়সা হয়ে যেত। অনেক সময় দরদাম করে সোয়াশেরও ২ পয়সা কেনা যেত। গরুর মাংস ৫ শিকে অর্থাৎ ১ টাকা ২৫ পয়সা ও খাসির মাংস ২ টাকায় বিক্রি হতো। একজন রিকশাওয়ালা ৪ আনা থেকে ৮ আনা করে ভাড়া নিয়েও রাতে একটা বড় ইলিশ মাছ কিনে হ্যান্ডেলে ঝুলিয়ে বাসায় ফিরত। তখন মালিবাগ মোড় থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ছিল ৮ আনা, সদরঘাট পর্যন্ত ছিল ১ টাকা। সবাই শেয়ারে যাতায়াত করত। প্রসঙ্গক্রমে ৭২ সালের বাজার মূল্যের ২-১টা দৃষ্টান্ত দেয়া হলো মাত্র। পরবর্তী সময় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে। আমাদের মূল বিষয় হচ্ছে শাসকদের বেপরোয়া লুণ্ঠন কিভাবে একটি জাতির ভাগ্য বিপর্যয় ঘটায়।
আবার ফিরে আসা যাক ব্রিটিশ শোষণের চিত্রের দিকে। ভারত থেকে ব্রিটিশরা যে অর্থ পাচার করেছিল তার পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে। এই সম্পর্কে অক্সফাম ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বলা হয়েছে, ব্রিটিশরা ভারত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তার পরিমাণ এতটাই বেশি যে গোটা লন্ডন শহর 50 পাউন্ডের নোট দিয়ে 4 বার বিছানো সম্ভব। সেটার পরিমাণ ছিল 64.82 ট্রিলিয়ন ডলার। কিন্তু তারা তো ছিল ঔপনিবেশিক শাসক, তারা ভারতে এসেছিল লুট করতে, আর আওয়ামী লীগ নেতারা নিজ দেশে লুট করে বিদেশে পাচার করেছে। অথচ এই আওয়ামী লীগ নেতারা একসময় পাকিস্তানি শাসক গোষ্ঠীকে সোনার বাংলা শ্মশান বানানোর জন্য অভিযুক্ত করেছিল। সেই নেতারা নিজেরাই মাত্র 2 বছরের মাথায় সদ্য স্বাধীন দেশকে মৃত্যুপরীতে পরিণত করে। আগেই উল্লেখ করেছি, বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ সামগ্রী ভারতে পাচার এবং খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লাভের লক্ষ্যে আওয়ামী নেতাদের তৎপরতাই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছিল। আর সেটা যে কোন মাত্রায় ছিল তা বোঝা যায় একটা ঘটনা থেকে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1973 সালের এক জনসভায় বলেছিলেন, 7.5 কোটি বাঙালি 8 কোটি কম্বল এসেছে, আমারটা কই? অর্থাৎ আওয়ামী লীগ নেতারা সব পাচার করে দিয়েছিল। কোন নেতা লবণ কেলেঙ্কারিতে জড়িয়ে ইতিহাস হয়ে যায়, কেউ সুতা কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। ভারতে বেপরোয়া পাচারের জন্য তখন একজন নেতা সীমান্ত গান্ধী হিসেবে ভূষিত হয়েছিল, আর ওই সবেরই অবধারিত পরিণতি ছিল 74-এর দুর্ভিক্ষ। এখনো চোখের সামনে ভাসে সেই সব করুণ দৃশ্য। সে কি হাহাকার, কি হৃদয় বিদারক সব ঘটনা। আমি একদিন মিটফোর্ড হাসপাতালে রুগী দেখতে যাওয়ার পথে দেখলাম এক বৃদ্ধ ড্রেন থেকে কুড়িয়ে খাচ্ছেন। সংবাদপত্রে এমন সব ছবি প্রকাশিত হতো যা এখন ভাষায় প্রকাশ করা যায় না। রাস্তায় পড়ে থাকতো পরিচয়হীন অসংখ্য লাশ। আঞ্জুমান মহিদুল ইসলাম এসব কুড়িয়ে নিয়ে দাফন করত বেওয়ারিশ লাশ হিসেবে। এই সংস্থাটি তখন অসাধারণ ভূমিকা পালন করেছিল, আবার যেমনটা করেছিল করোনা মহামারীর সময়। সেই পুরনো ইতিহাসের পথ ধরে আওয়ামী লীগ নেতারা আবারও লুণ্ঠনের নতুন ইতিহাস সৃষ্টি করেছে। গত 15 বছরে তারা শুধু 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের লজ্জায় ফেলে দিয়েছিল। এই টাকা তারা অর্জন করেছে উন্নয়নের নামে উৎকোচ ও সিন্ডিকেট ব্যবসার মাধ্যমে। আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদী শাসন ও সিন্ডিকেট ব্যবসা পরিপূরক হয়ে গিয়েছিল, কিন্তু কঠিন শাসনের কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারেনি। জুলাই বিপ্লবের পর এখন পরিস্থিতি বদলে গেছে। অন্তর্বর্তী সরকার এবার রমজানের আগে চাহিদার চেয়ে সরবরাহ দ্বিগুণ করে দিয়ে সিন্ডিকেট ভেঙে তছনছ করে দেওয়ায় অনেক বছর পর মানুষ স্বস্তিতে রোজা পালন করছে। এ থেকে এটা স্পষ্ট হয়েছে, সরকার নিজে সিন্ডিকেটে জড়িয়ে থাকলে সিন্ডিকেট ভাঙা যায় না, যেটা আমরা ফ্যাসিবাদী সরকারের আমলে দেখেছি। এবার আরেকটি বিষয় হচ্ছে জনগণের উপলব্ধি। তারা বুঝতে পারছে যে শুধু আইন করে সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ করা যাবে না। এবার তাই সাধারণ মানুষ সিন্ডিকেটের বিরুদ্ধে সিন্ডিকেট তৈরির চেষ্টা করেছে। যেমন এবার রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম থাকলেও লেবুর হালি 100 টাকার উপরে ছিল। হঠাৎ লক্ষ্য করলাম বেশ কিছু জায়গায় সাধারণ মানুষ লেবু কিনবো না বলে সিন্ডিকেট করে ফেলেছে। এতে কাজও হলো, বিক্রেতারা লেবুর দাম কমাতে বাধ্য হলো। ঠিক এভাবে জনগণকে পাল্টা সিন্ডিকেট তৈরি করতে হবে, তাহলেই সরকার ও ব্যবসায়ী সিন্ডিকেট উভয়ই সজাগ থাকবে।